যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, Artificial intelligence. AI will replacing humans. I will destroy humans. মানব সভ্যতার জন্য বিগেস্ট অপরচুনিটি না বিগেস্ট থ্রেট? সেই ধরনের কাজ যেটা স্টিরিওটাইপড, স্টিল নট মেকানাইজড, এই ধরনের কাজে এআই সাংঘাতিকভাবে হিউম্যান যে এবিলিটি তাকে অগমেন্ট করে। এই বেসিক এডুকেশনের টপ 3টে পরিবর্তন যেটা এখনই দরকার আমাদের ছাত্রছাত্রীদের আরো স্কিলফুল করার জন্য। আমি আপনাকে অঙ্ক পরীক্ষা নিলাম, আপনি হয়তো অঙ্কে শূন্য পেতেই পারেন, কিন্তু আপনার মধ্যে এমন অন্য কিছু সুপ্ত হয়তো আছে যেটাতে আপনি অঙ্কে শূন্য পেলেও কিছু আসে যায় না। আপনি বলুন তো, বাস্তব পৃথিবীতে একজনের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে হাউ টু এলিমিনেট দ্য রং অ্যান্সার্স আউট অফ আ 4 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটার কি প্রয়োজন আছে? অনেককে দেখা যাচ্ছে বন্ধু হিসাবেও কিন্তু এর সাথে কথা বলতে। আজকের দিনে যন্ত্র নির্ভর হওয়ার জন্য মানুষ ন্যাচারালি একটু বেশি ইন্ট্রোভার্ট। তার ফলে লোকে নিজেকে চ্যাটে যত বেশি এক্সপ্রেস করে, কথায় তত বেশি এক্সপ্রেস করে। এই জিনিসটাতে যখন কম বয়স থেকে অ্যাডিকশন হয়ে যায়, তখন যেটা হয় যে মনে হয় ওটাই আমার সলিউশন, তখন আমি বাস্তব থেকে দূরে আস্তে আস্তে সরে যাই। একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে যে এআই এর জন্য বহু চাকরি হারাবে। যারা শুধু কোডিং শিখছিল তাদের পরিণামটা এখন হচ্ছে যে তাদের আর কোনো জব নেই। আমি ইলন মাস্কের একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে উনি বলছেন যে এআই কে আমরা যতটা সহজভাবে নিচ্ছি ততটা সহজ না। Mark my words, AI is far more dangerous. এআইটা একটা কেকের উপরে অসাধারণ ভালো টপিং, কিন্তু কেকটাই যদি না থাকে টপিং এর কোনো ভ্যালু আছে কিনা আমরা জানি না। নমস্কার, আজকের যিনি অতিথি তাকে হোস্ট করতে পেরে, তার সাথে পডকাস্ট করতে পেরে আমরা নিজেরা গর্বিত। এত একজন কোয়ালিফাইড মানুষ, এত একজন পণ্ডিত ব্যক্তি আমাদের এখানে এসছেন, তার জন্য আমরা তার কাছে সত্যি কৃতজ্ঞ। আজকের অতিথি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তী মহাশয়। তার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইআইটি সহ ভারতবর্ষের বিভিন্ন টেকনোলজি নিয়ে যে কাজ হচ্ছে সেগুলো নিয়ে আমরা জানবো। তার সাথে আমাদের কথোপকথন কীরকম হলো, চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি খড়গপুর থেকে এসে আমাদেরকে সময় দিচ্ছেন সেই কারণে, এবং বিশ্বাস করুন এটা আমাদের খুব গর্বের যে খড়গপুর আইআইটি শুধু পশ্চিমবঙ্গ না, গোটা দেশের কাছে একটা, বা গোটা পৃথিবীর কাছে আজকে বলা চলে যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তার ডিরেক্টর আমাদের শোতে এসেছেন। এটার জন্য আমারও মানে এই ধরনের একটা ইনফর্মাল যে চ্যাট আমারও খুব ভালো লাগছে। স্যার, ফার্স্টে আমি জিজ্ঞেস করবো যে মানে এই আইআইটি চালানোর আপনার এক্সপিরিয়েন্সটা কেমন কাটছে আপনার সময়টা? আমি এই দুদিন আগেই আমাদের একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা সন্ধ্যা হচ্ছিল, তো সেখানে যা হয় যে কোনো অনুষ্ঠানেই মানে আমরা হচ্ছি মানে সর্বঘাটের কাঠারি গলা আর কি। মানে আইআইটিতে রবীন্দ্র প্রোগ্রামও হচ্ছে, আবার খুব সিরিয়াস কোনো কনফারেন্সও হচ্ছে, সব জায়গায় গিয়ে কিছু বলতে হয়। তো ওখানে কিছু বলতে গিয়ে আমি মানে ঠিক এই প্রসঙ্গে জিনিসটা এলো এইভাবে যে এটা জীবন স্মৃতিতে একটা আছে যে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের খুব একটা শখ ছিল। তো দুর্ভাগ্যজনকভাবে ওনার স্ত্রী, তার একটা অকাল প্রয়াণ হয়েছিল, এবং হয়তো সেটা থেকেই বা অন্যান্য কোনো নানা রকম চিন্তা ভাবনা থেকে উনি তো অনেক উন্নত ধরনের যে দার্শনিক চিন্তা ভাবনা করতেন, সেগুলোর কোনটা থেকে এই ব্যাপারগুলো এসছে। তো ওনারও সাথে কিছুজন মিলে ওনার যিনি মানে গত হয়েছিলেন স্ত্রী, তাকে প্ল্যানচেটে আনা, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো সেখানে অনেক ওই হে আত্মা ইত্যাদি করে টোরে তারপরে মিডিয়াম তার এটা কাঁপছে আর কি, তার মানে তিনি এসছেন। তো রবীন্দ্রনাথের বহুদিন একটা প্রশ্ন ছিল যে মানুষ মারা গেলে তার কি হয়, এবং এটা কিন্তু আমাদের সবারই খুব মানে এমন প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না। তো রবীন্দ্রনাথের এই প্রশ্নটার যে মানে করার যে ইচ্ছা, সেইটা
ওনাকে করার জন্য একদম উনি উন্মুখ হয়েছিলেন। তো উনিও বলছেন যে আমি মানে অনেক দূর থেকে পরলোক থেকে এসছি, তো আমার অত মানে আমি মানে আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি, কত তুমি এক্সপ্রেস করতে একটা পারছি অত না। বলতে পারছি না, তুমি আমাকে একটা যদি কিছু সামান্য কিছু বলতে হয় এরকম। তো তখন রবীন্দ্রনাথ একটাই এই প্রশ্নটাই উনি করলেন যে মানুষ মারা গেলে কি হয়। তো তখন মানে এটার উত্তরটা এরকম এলো যে আমি পরলোকে গিয়া যাহা জানিয়াছি, তুমি ইহলোকে থাকিয়া তাহাই জানিবে ইহা কি হয়। সুতরাং আমি আইআইটির ডাইরেক্টর হয়ে আমাকে কি করতে হচ্ছে সেটা আইআইটির বা মানে ডাইরেক্টর যে নয় বা অন্যান্য কিছু, তার পক্ষে মানে আমি এটাকে খুব ছোট কথায় বলি। অনেকে আমাদের বন্ধু বান্ধব বা আমি খুব ইনফর্মালি মিশি স্টুডেন্টদের সাথে, সবার সাথেই। যেরকম মানে আগে যেরকম ছিলাম, নিজেই বাজার করতে চাই, নিজেই গাড়ি চালিয়ে এদিক ওদিক যাই, ঠিক ওই মানে বাবু কালচারটার মধ্যে আমি খুব একটা পড়ি না। তো আমি মানে একটা ছোট্ট কথায় বলছিলাম যে আমার কাজ একজন বলছিল কি, আমি ফ্রম গ্রাস কাটিং টু রকেট সায়েন্স। তো একজন আমাকে জিজ্ঞেস করলো যে এরকম কেন আপনি বলছেন। আমি বললাম যে এই যে দেখছো যে ঘাস টাসগুলো এখানে ঠিক মতো মানে কাটা হয় না, সেটা যাদের কন্ট্রাক্ট তারা কাজ করছে কিনা আমার কানে আসলে তখন আমাকে বলতে হয়। আমি নিজে সরাসরি না দেখলেও যে ডিন দেখেন তাকে বলতে হয় যেগুলো সমস্যা হচ্ছে, নোংরা হচ্ছে বা ঘাস ঠিক মতো পরিচর্যা হচ্ছে না। এরকম আমি একদিন বলছিলাম, ঠিক তার 1 মিনিট পরে ইসরোর চেয়ারম্যান আমাকে ফোন করলেন। এবং ইসরোর চেয়ারম্যান আমাদের ডিস্টিংগুইশড অ্যালুমনাস। উনি ইসরোর একটা ওই তখন আপনি ঘাস কাটার কথা তখন আমি বলছিলেন। ঘাস কাটার কথা বলছিলাম। পিএসএলভির যে আমাদের একটা রিসেন্টলি যে মিশনের একটা ব্যাপার হয়েছিল, তো উনি ওটাকে নিয়ে একটা কমিটি হবে, উনি আমাকে বলছিলেন যে কমিটিতে থাকার জন্য। ঠিক তার আগেই, সুতরাং ফ্রম গ্রাস কাটিং টু রকেট সায়েন্স, এটার মধ্যে ভুল কি আছে? না, সবটাই দেখতে হচ্ছে। সবটাই দেখতে হয়। তবে যেহেতু আমাদের খুব একটা ইয়ং অডিয়েন্স, অ্যাজ পার ইনসাইটস যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাই, আমি তাদের জন্য কিছু এআই নিয়ে আপনাকে স্যার প্রশ্ন রাখবো। যেমন ধরুন, আমরা রজনীকান্তের একটা রোবট সিনেমা দেখেছিলাম, যে এআই রোবট অনেক সময় মানুষের থেকেও এগিয়ে গেছে বা ইত্যাদি, সিনেমার ব্যাপার, সিনেমার দুনিয়ায়। আমি বলছি যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার ব্যাপ্তি বর্তমানে কত অবধি পৌঁছেছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে কতটা ইন্টেলিজেন্ট হয়ে উঠতে পেরেছে? আমার যেটা অভিজ্ঞতা বলে যে আপনি যদি কোনো স্টিরিওটাইপিং কিছু কাজ করতে চান, যেটা স্টিরিওটাইপিং, সেখানে তো অবশ্যই বুদ্ধি লাগে। মানে কেননা স্টিরিওটাইপিং হলেও একেবারে মেকানাইজড নয়। তো সেই ধরনের কাজ যেটা স্টিরিওটাইপড স্টিল নট মেকানাইজড, এই ধরনের কাজে এআই সাংঘাতিকভাবে হিউম্যান যে এবিলিটি তাকে অগমেন্ট করে। আচ্ছা, কিছু কিছু জায়গা আছে যেখানে এআই, ধরুন ইভেন ক্রিয়েটিভ রাইটিং, মানে আমি নিজে দেখেছি যে আপনি যদি এআইকে সঠিকভাবে চালনা করতে পারেন, তাহলে ইভেন টু আ লার্জ এক্সটেন্ট ক্রিয়েটিভ রাইটিংও এআই দিকে ভীষণ একটা ভালো মানের হতে পারে। কিন্তু সেই ক্রিয়েটিভ রাইটিংটা ইন আ লিটারাল সেন্স ক্রিয়েটিভ নয়। সেই ক্রিয়েটিভ রাইটিংটা কীরকম, যে আর 4-5 জনের যে লেখা, সেই লেখার অভিজ্ঞতাটা নির্যাস বার করে তার থেকে এমন একটা লেখা যেটা পরীক্ষায় রচনায় বাহ পাওয়ার মতো। অর্থাৎ পরীক্ষায় রচনায় আপনি ধরুন কেউ আপনাকে একটা রচনা লিখতে দিল, সেই রচনাটা আপনি যা লিখলেন, আমরা যখন স্কুলে টুলে পড়তাম, আমার মনে আছে আমাদের বাংলার স্যার কখনো 10-এ 6 দিলে আমরা একটু দুঃখ করতাম। উনি বলতেন এর থেকে বেশি তো হয় না, ওটাই হচ্ছে সর্বোচ্চ। তো ওই 6-এর যে কোয়ালিটি, তার থেকে প্রায় 10-এর কোয়ালিটিতে ওটাকে নিয়ে যাওয়া যায় এআই দিয়ে। কিন্তু ওই 10-এর কোয়ালিটিটা হচ্ছে ওই একটু কিছুটা ধরুন ককটেল, কিছুটা হয়তো মানে রবীন্দ্রনাথ থেকে লার্নিং, কিছুটা শরৎচন্দ্র থেকে লার্নিং, এরকমভাবে জিনিসটা তৈরি। কিন্তু আরেকটা নতুন রবীন্দ্রনাথ ওটা তৈরি করতে পারবে। তো মানে হিউম্যান যে ক্রিয়েটিভিটি, হিউম্যান এবিলিটি, যেটা কিনা বিভিন্ন কমপ্লেক্স জিনিসকে অ্যানালিসিস করার যে ক্ষমতা এবং বিভিন্ন জিনিসকে কানেক্ট করার যে একটা এবিলিটি, ইমোশনাল ম্যাচিউরিটি এবং ইমোশনাল রেসপন্স টু সিচুয়েশন, এই ধরনের বিষয়গুলোতে কিন্তু এআই এর সেই জায়গায় পৌঁছতে, আমি শুধু হিউম্যান বিহেভিয়ার বলছি, আমি অন্যগুলো বলছি না, আমি এখনো টেকনোলজিতে আসিনি, সেই জায়গাগুলোতে কিন্তু
এআই এখনো তার অনেক পথ যাওয়ার প্রয়োজন আছে। তো সেই কারণে এআই এর যুগে কিন্তু আমরা যেগুলো হিউম্যান কোয়ালিটিজের যেগুলো চর্চা করি, যেটা সবসময়ই আমাদের এডুকেশন সিস্টেম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুর মধ্যে দিয়ে আছে, সেইগুলোকে নস্যাৎ করে দেওয়ার মতো জায়গায় আসেনি। কিন্তু এটা ঠিক যে এআই এর যা মানে প্রবল অগ্রগতি হয়েছে, তাতে এআইকে প্রত্যেকটা কাজে যদি ব্যবহার করা যায় ঠিক মতো, তাহলে তার মাত্রাটাকে একটা অন্য উচ্চতায় কিন্তু পৌঁছে নিয়ে যাওয়া সম্ভব, এবং আমার মতে সেটা করাই উচিত, সেটাকে মানে অবশ্যই সেটা ব্যবহার করা উচিত। স্যার একটা কথা বলুন, যে এই যে আপনি ক্রিয়েটিভিটির কথা বললেন, মানে আমি একদম একটু হালকা বিষয়ে যাচ্ছি, যে এই সদ্য ভোট মিটলো, বাংলার ভোটের বাজারে যেরকম মানুষের গাওয়া গান খুব হিট হয়েছে, মানুষ নেচেছে, আমি আর কোন গান কি গান যাচ্ছি না, কিন্তু আমিও দেখেছি সেই ভিডিও। যে গানগুলো সব থেকে বেশি হিট হয়েছে সেগুলো বেসিক্যালি এআই দিয়ে তৈরি গান। তাহলে এই যে ক্রিয়েটিভিটি, আমার মনে হয় যে মানে আপনাকেই জিজ্ঞাসা করছি যে কোথাও গিয়ে ক্রিয়েটিভ ফিল্ডে এআইকে ঠিকঠাক করে কাজ করানোর জন্য কি অন্য রকমের ক্রিয়েটিভ মানুষ এক্স্যাক্টলি, আমি আপনাকে এই প্রসঙ্গটা বলছি, হ্যাঁ। এবং এখানে ক্রিয়েটিভ প্রম্পট এটা আমাদের এডুকেশন সিস্টেমের, মানে আপনি যদি বলেন যে এআই এর যুগ আর আগের যুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তফাৎ, আগে আমরা ছাত্রছাত্রীদেরকে কি শেখাতাম, যে প্রশ্নটা দিয়ে দিলাম, উত্তরটা কি করে তৈরি করতে হয়, মোদ্দা ব্যাপার এটাই। আমরা ক্লাসে যাই, পড়াই, পরীক্ষার সময় তো উত্তরটার উপরেই ওর পারফরমেন্সটা নির্ভর করবে। সুতরাং উত্তরটা কি করে তৈরি করতে হয়, বিভিন্নভাবে তাকে আমরা মানে কনসেপ্ট দিয়ে, পয়েন্ট দিয়ে, কিছুটা নোট দিয়ে, এভাবে আমরা তাদেরকে তৈরি করতাম। এটা পুরনো পদ্ধতি। এখন ধরা যাক, আমি একটা ছোট্ট করে বলছি, যে আমাদের কম বয়সে ইতিহাসের খুব ভালো যিনি টিচার ছিলেন, তাকে আমরা ইতিহাসের খুব ভালো টিচার কিভাবে মনে করতাম, যে কোনো একটা যুদ্ধের কাহিনী উনি এমনভাবে একটা মানে পরম্পরায় সাল তারিখ দিয়ে বলতেন, একটা গাটা ছমছম করতে মনে হতো, আরে বাপ, উনি একটাকে মানে এত সুন্দর মনে রেখে এভাবে কিভাবে বলছেন সুন্দর করে, তার একটা মানে পয়েন্ট ওয়াইজ কিন্তু তার মধ্যে একটা বুনন আছে। আজকের দিনে ওই বিষয়টাকে, ইন্টারনেটে তো এমনি প্রচুর মেটেরিয়াল আছে, এআইকে প্রম্পট দিলে ওর থেকে অনেক ভালো এক্সপ্লানেশন, যেটা একটা মানুষের পক্ষে ওরমভাবে দেওয়াটা খুব কঠিন। সুতরাং আজকের দিনে ওই যিনি শিক্ষক, তার ওই যে স্কিলটা ছিল, ওই স্কিলটার অতটা গুরুত্বপূর্ণ নয়। লাইফ সায়েন্সের টিচার, আমাদের ধরুন কম বয়সে যারা লাইফ সায়েন্সের খুব ভালো টিচার ছিলেন, সুন্দর একটা ছবি এঁকে, ধরা যাক ব্যাঙের পৌষ্টিকতন্ত্র একটা, আমরা যেরকম ছোটবেলায় পড়েছি, এঁকে অ্যারো ট্যারো দিয়ে সুন্দরভাবে, যিনি খুব সুন্দরভাবে এঁকে টেকে বোঝাচ্ছেন, আমরাও সেভাবে জিনিসটাকে ফলো করতাম। আজকে এত ভালো 3D মডেল উইথ মানে এক্সপ্লানেশন আছে তাতে, এবং সেটা এআই অগমেন্টেড হলে তার আরও অনেক ফিচার্স আছে যেগুলোকে সেখান থেকে বার করা যায়। কেন, এআই এর একটা বড় কাজ হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো এর ফলে জিনিসগুলো অন্য মাত্রায় পৌঁছে গেছে। ধরুন একটা জিনিসে যদি 3টে মাত্রা থাকে, এআই তার থেকে 10টা মাত্রা বার করে অনেক কিছু ভাবে অ্যানালিসিস করতে পারে। যেমন আপনি একটা পরীক্ষা নিয়েছেন, আমরা আগে একটা পরীক্ষায় কি 10 জন ছাত্র, তার একটা গড় করব, 10 জন ছাত্র নম্বরকে 10 দিয়ে ভাগ করে যা হলো, ওই মোটামুটি আমরা 2-3টে স্ট্যাটিস্টিক্যাল মেজার চিন্তা করতাম। আজকে আপনি যে কোনো এআই ড্রিভেন টুল, আমি আমার নিজের এই যে পরীক্ষা শেষ হলো, আমি জেমিনাইকে দিয়ে দেখেছি কি সুন্দর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ও আমার ছাত্রছাত্রীরা কিরম করে কোন ধরনের প্রশ্ন, কোন ধরনের অ্যাসাইনমেন্টের কে বেশি কে কম কিভাবে করছে, একটা অ্যানালিসিস দিয়ে দিচ্ছে। সুতরাং এই যে বহুমাত্রিক যে একটা বোধ এবং মানে সেই অনুযায়ী মানে এক্সপ্রেশন, সেটা একজন টিচারের একটা হিউম্যান যে লিমিটেশন যা আছে, তার থেকে এআই অনেক বেশি কিছু করতে পারে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এআই যদি সেটা সেই মাত্রায় বা তার থেকে বেশি করতে পারে, বা তাকে দিয়ে করাতে হয়, তাকে প্রম্পটটাকে কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। ধরুন আমি আপনাকে একটা সহজ কথায় বলছি, আপনি একটা কোনো বিজ্ঞান বিষয়, কোনো একটা বিষয়, যে ধরুন
এআই নিয়েই একটা আপনি 200 শব্দের একটা প্রবন্ধ আপনাকে স্কুলে লিখতে বলেছে। তো আজকের দিনে আপনি যদি যে কোনো ছাত্রছাত্রীকে বলেন, সে প্রথমেই ChatGPT-কে গিয়ে বলবে যে এআই নিয়ে আমাকে 200 শব্দের একটা প্রবন্ধ লিখে দাও, বাংলা হোক, বাংলা ইংরেজি হোক, যা হোক, এবং যেটা লিখে দেবে সেটা কিন্তু মোটামুটি ভালো। কিন্তু আপনি যদি দেখেন, আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে সেই লেখাগুলো, যাকে আমরা ইংরেজিতে বলি ভার্বোজ, মানে কথার মারপ্যাচ, কিন্তু তার মধ্যে যে সেই বিশ্লেষণী ব্যাপার, সেই সূক্ষ্মতা, সেটা নেই। পড়তে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু এটা আমি লক্ষ্য করেছি। হ্যাঁ, এবারে আপনি যদি 200 শব্দের মধ্যে এআই নিয়ে বলতে চান, যেখানে কিছু কিছু টিপিক্যাল যে টেকনিক্যাল পয়েন্ট কভার করতে চান, তাহলে ওটা আরেকটা উন্নত মাত্রায় পৌঁছাবে। কেননা আপনাকে যখন এআই নিয়ে কেউ কিছু লিখতে বলেছে, এটা তো শুধু ভাষার ব্যাপার না, বিষয়বস্তুটাকে আনতে হবে। তো সেই বিষয়বস্তুটাকে আনতে গেলে আপনি কি কি বিষয় কভার করতে চান, তার সম্বন্ধে আপনি যদি ChatGPT-কে স্পেশাল কিছু প্রম্পট দেন, আপনি দেখবেন ওই 200 শব্দেরই জিনিসের ও একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। কারণ ওই পয়েন্টগুলো যদি দিয়ে দেওয়া যায়। সুতরাং Right. আমাদের এখন ছাত্রদের উত্তর কি করে করতে হবে, তার থেকেও প্রশ্ন কি করে করতে হবে, এই জায়গাটা কিন্তু শেখানোটা জরুরি হয়ে গেছে। মানে প্রম্পট কিভাবে Prompt আমি কি, ওটাকে আমি বলছি অন্যভাবে, যে প্রশ্ন কি করে করতে। একটা বিষয় স্যার জিজ্ঞাসা করছি, মানে এটা নিয়ে আমার একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথেও কথা হচ্ছিল। এখন তো ওই একাকিত্ব বা এই সমস্যাগুলো সমাজের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, অনেককে দেখা যাচ্ছে এখনো। এই রিপোর্ট স্ট্যাটিস্টিক্স এগুলো বাইরে আসেনি, অনেককে দেখা যাচ্ছে বন্ধু হিসাবেও কিন্তু এর সাথে কথা বলতে। মানে মানুষ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিজের একজন পার্টনার মনে করছে। তো মানে এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা কিভাবে কাজ করে, এটা যদি আপনি একটু বুঝিয়ে দেন, তাহলে মানুষের এই বন্ধু ভাবাটা বন্ধ হবে। আমি আপনাকে এটাকে খুব সহজভাবে বলতে পারি যে আপনি যদি এআই এর যে কোনো একটা ব্রডলি ভাবেন যেগুলো কি করে কাজ করে, তাহলে এটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন, সেই একটা সিচুয়েশনে আপনি যে আউটপুট চান, সেই আউটপুটের জন্য কিছু ইনপুট থেকে একটা ট্রেনিং। তো এটা হচ্ছে আমরা ছোট থেকে যখন বড় হই, আমরা একটা স্বাভাবিক বুদ্ধি নিয়ে জন্মাই, কিন্তু আমরা আমাদের আশেপাশে যা দেখি শুনি, তার থেকে আমাদের একটা ন্যাচারাল ট্রেনিং আসে, এবং সেই ন্যাচারাল ট্রেনিং দিয়ে আমরা সোশ্যালি রিফাইন্ড হই। আমাদের যে বিভিন্ন রেসপন্স, সেইটাকেই সিস্টেমেটাইজ করে হচ্ছে এআই এর মতো জিনিস। এবারে আমরা যখন স্বাভাবিকভাবে বড় হওয়ার সময় করি, তখন আমাদের নিয়ন্ত্রিত ইনফরমেশন আছে। অর্থাৎ আমি বাড়িতে আছি, বাবা মার সাথে কথা বলছি, স্কুলে যাচ্ছি, স্কুলের বন্ধুদের সাথে কথা বলছি, হয়তো খেলার মাঠে আমি কাউকে দেখছি, কখন একটু সিনেমা দেখছি, জানছি, তো এইগুলো আছে। কিন্তু বিশাল যে ইন্টারনেটের সমুদ্র, যেখানে এত রকম কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে সিনথেসাইজ করে, সেই মানে সিনথেসাইজড ইনফরমেশনকে ব্যবহার করে যে রেসপন্স উইথ আ লজিক, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি এআই করছে। অর্থাৎ আমরা মানুষ হিসেবে যা করতে পারি, আমাদের যেভাবে আমরা আমাদের, আমি এটাকে ঠিক বুদ্ধিমত্তা বলবো না, বুদ্ধিমত্তার প্রয়োগের যে বিকাশ আমরা করি ছোট বয়স থেকে, ঠিক বুদ্ধিমত্তা নয়, বুদ্ধিমত্তা তো আমাদের ন্যাচারাল থাকে, সেটার যে প্রয়োগ, সেই বুদ্ধিমত্তার প্রয়োগের আমরা যখন হিউম্যান ডেভেলপমেন্ট করি, তার একটা ন্যাচারাল লিমিটেশন আছে। কিন্তু যখন আমরা এটাকে মেকানাইজড করছি, তখন তার লিমিটেশনটা হচ্ছে একমাত্র আমার যে এই যে মডেলটা যেটা চলছে, সেই মডেলটা এইরকম ধরনের যাবতীয় যত তথ্য যেটা সারা ইন্টারনেটে লুকিয়ে আছে, তাকে আত্মীকরণ করে যে রেসপন্সটা দিচ্ছে, সেইটা প্রযুক্তি নির্ভর হওয়ার জন্যই অতটা তথ্য ওটাকে অ্যাসিমিলেট করে করতে পারছি। খুব স্বাভাবিকভাবে আমরা যদি একটা যোগ বিয়োগের অঙ্ক করতে চাই, তাহলে আমরা মুখে কতটা করতে পারি, খাতায় লিখে কতটা করতে পারি, সেটা হিউম্যান একটা লিমিটেশন আছে। কিন্তু আপনি যখন একটা মানে কম্পিউটিং সিস্টেম দিয়ে করছেন, সেই কম্পিউটিং সিস্টেম অবভিয়াসলি তার ফাস্ট প্রসেসর দিয়ে এটাকে এমনভাবে করতে পারে যেটা হিউম্যান লিমিটের বাইরে। তার মানে যে সে মানুষের থেকে বুদ্ধিমান বেশি হয়ে গেল তা না, কিন্তু সেই কম্পিউটারের সাথে এআই এর তফাৎটা হচ্ছে এআই অলওয়েজ লার্নস অ্যান্ড ইউজেস ইট ডাইনামিক্যালি, রাদার দ্যান যে একটা স্ট্যাটিক কিছু কোড তাকে দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটাই করো। ক্যালকুলেটর আর এআই এর এটাই তফাৎ, এটাই বেসিক্যালি তফাৎ। ওখানে ফরম্যাট বাঁধা আছে, এখানে লার্নিং দিয়ে সে নিজেকে, আমি আপনাকে বলছি একটা উদাহরণ,
আমি নিজে এটা করি বলে আমি জানি যে আমি যখন ধরুন ডাইরেক্টর হিসেবে জয়েন করার পরে আমি অনেক ধরনের কিছু অফিসের কাজ আমি আমি প্রচুর ব্যবহার করি, সবাই ব্যবহার করে চ্যাট জিপিটি, কিন্তু আমি যেটা করি সেটা ব্যবহার করে তারপর নিজের মতো করে রিফাইন করে ওটা কিন্তু ইনিশিয়াল ড্রাফট হিসেবে ভীষণ ভালো, যদি আপনি পয়েন্টগুলো দিয়ে দেন এটা করে দেবে। তো আমি দেখেছি যে এইভাবে করতে 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 ও আমারই লেখা থেকে এমনভাবে ট্রেনিং পেয়েছে যে আমি যদি একটা সামান্য 2-4টে প্রম্পট দিয়ে দিই, ও কিন্তু আমি যে চিন্তাধারায় আগেরগুলোকে ইনপুট দিয়েছি সেই মতো করে একটা সাজিয়ে দিতে পারে। তো কৃত্রিম বন্ধু এরকম যে ধরুন আপনার মন খারাপ, তো মন খারাপের সময় আপনার কতগুলো ন্যাচারাল ইমোশনাল রেসপন্স আছে, এগুলো সাইকোলজির যারা থিওরি পড়ে তারা খুব ভালোভাবে জানে, আমরা ওটা পড়িনি, কিন্তু আমি মানে আমার এখন ডাইরেক্টর হিসেবে অনেক বেশি সাইকোলজি জানাটা প্রয়োজন হয়ে পড়েছে। আমি এখন ভাবি যে আমি ওটা তো আর কোনোদিন পড়িনি, আমার 60-এর উপরে পিএইচডি স্টুডেন্ট গ্র্যাজুয়েট করেছে, তাদের সাথে ইন্টারাকশনই আমার সাইকোলজির প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়েছে, কিন্তু অবশ্যই তার থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। তো যে কোনো ধরনের ইমোশনাল চ্যালেঞ্জ তাতে হিউম্যান রেসপন্সের অনেক ভ্যারিয়েশন আছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা ছক আছে টিপিক্যালি। তো এই ছক অনুযায়ী যদি একটা ট্রেনিং দেওয়া যায় তাহলে কিন্তু আপনার যে ইমোশনাল এক্সপ্রেশন, যেটা একটা জিনিস এটা খুব ইন্টারেস্টিং জিনিস, আজকের দিনে মানে যন্ত্র নির্ভর হওয়ার জন্য মানুষ ন্যাচারালি একটু বেশি ইন্ট্রোভার্ট, তার ফলে লোকে নিজেকে চ্যাটে যত বেশি এক্সপ্রেস করে কথায় তত বেশি এক্সপ্রেস করে না। হ্যাঁ, একদমই তাই। তো তার ফলে যেটা হয়েছে যে ধরুন আপনি হোস্টেলে থাকেন, আপনার পাশের ঘরে একটা বন্ধু থাকে, সেই বন্ধুটা আপনার চেনা পরিচিত, হয়তো একই ক্লাসে পড়েন বা কোনোভাবে খেলাধুলা একই সাথে করেন, তো আপনার কোনো একটা বিষয় মানে মানসিক চাপ রয়েছে, হয়তো চাকরি বাকরির সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, অনেক রকম ধরনের সমস্যা আছে, এবং এগুলো কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড না। আমি এই বিষয়গুলোকে এখন আমার একটু গভীরে ঢুকতে হয় বলে আমি আপনাকে বলতে পারি যে এর কোনো ঠিক এর প্যাটার্ন খুব ডিফিকাল্ট। তো এবারে আপনি আপনার বন্ধুকে যে বলবেন, আজকালকার দিনে আমরা যেটা দেখি যে একটা সংকোচ থাকে। প্রথম কথা হচ্ছে সে বন্ধুকে তো চেনেই না, এবং এটা তৈরি করে দিয়েছে এই ডিজিটাল ওয়ার্ল্ড, এবং আমরা সবাই হয়তো এই প্রোগ্রামও সোশ্যাল মিডিয়াতেই যাচ্ছে, কিন্তু মানে এটা হচ্ছে কি, আমরা ছোটবেলায় পড়তাম না বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেরকম দোষটা সোশ্যাল মিডিয়ার নয়, দোষটা যেভাবে সোশ্যাল মিডিয়াকে মানে কি বলবো তার অ্যাডিকশনটা যেভাবে ওভারইউজ হচ্ছে, ওভারইউজ ঠিক আছে, হতে পারে, কিন্তু অ্যাবিউজ অর্থাৎ ধরুন যে একজন একটা পুরোপুরি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, সে ধরুন আপনি আজকে ডিজিটাল ওয়ার্ল্ড কীরকম হয়েছে আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন আপনার মনে একটা খুব আনন্দ হয়েছে, আগেকার দিনে আমরা হলে কি করতাম, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতাম, চল যাই একটু খাই অমুক তমুক করি, আপনি সাথে সাথে একটা আপলোড করে দিলেন সোশ্যাল মিডিয়াতে একটা সুন্দর ছবি দিয়ে, এবং ছবি দেওয়ার পরেই আপনার টেনশন শুরু হয়ে গেল কটা লাইক পড়ছে। হ্যাঁ, এটা আপনার কিন্তু টেনশন শুরু হয়ে গেল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরো ডেঞ্জারাস, যে আসলে আপনি খুব দুঃখী, আপনি ওটাকে ক্যামোফ্লেজ করে সোশ্যাল মিডিয়াতে ওইটা দিচ্ছেন, এবং ওইটা দেখে আপনার আরো কতজন চেনা পরিচিত তারা তো হিংসায় জ্বলে পুড়ে মরছে। হ্যাঁ, এই যে টোটাল একটা চেন রিয়াকশন তৈরি হচ্ছে, যেটা টোটালি ভার্চুয়াল, ওটা এক্সিস্টই করে না। তো এই জিনিসটাতে যখন কম বয়স থেকে অ্যাডিকশন হয়ে যায়, তখন যেটা হয় যে মনে হয় ওটাই আমার সলিউশন, তখন আমি বাস্তব থেকে দূরে আস্তে আস্তে সরে যাই। তো আমি আমার ছোট আমি থেকে একটু বড় আমিতে গিয়ে আইআইটিতে ভর্তি হলাম, কি একটা যে কোনো একটা হোস্টেলে আমি গেলাম। তো আমার এরকম একটা যে কোনো দিনে মানুষের আপস অ্যান্ড ডাউনস আছে, কোনো একটা বিষয়ে আমার মনটা খারাপ হলো, আগে হলে আমি পাশের ঘরের ছেলেটাকে বলতাম, এখন তো আমি ওকে চিনিই না, তো আমি কি বলবো। তো আমি তখন কিন্তু মানে এটা যদি আপনি এক্সপেরিমেন্ট করে দেখেন, ওকে ও চেনে না ঠিক, কিন্তু ওর সাথে যদি একটা চ্যাটের মাধ্যম তৈরি করে দেওয়া যায়, অনেকটা কিন্তু মন খুলে বলবে। কিন্তু সেই ছেলেটা তো আর আমরা যেরকম এখন কথোপকথন করছি, এটা কি যদি আমরা চ্যাট করি এক জায়গায় কিন্তু আটকে যাও। তার কারণ এটা একটা স্বাভাবিক ছন্দ আছে, বডি ল্যাঙ্গুয়েজের একটা ভূমিকা আছে, এটা চ্যাটে ঠিক সেইভাবে হয় না। কিন্তু এআই ড্রিভেন চ্যাটবট কি করে,
এআই ড্রিভেন চ্যাটবট ওটাকে যে হিউম্যান ইন্টারাকশন, সেই হিউম্যান ইন্টারাকশনের স্টাইলে অনেকটা আনার চেষ্টা করে ডিপেন্ডিং অন দ্য ইনপুট। তার ফলে যেটা হয় যে এটা টু অ্যান এক্সটেন্ট এটাকে কিন্তু ভালোভাবে প্রয়োগ করা যায়। যে ঠিক আছে, ধরুন আমরা সবসময় কমপ্লেনিং, আমরা বলি এখনকার ছেলেমেয়েরা এরা গ্যাজেটে আসক্ত, এই সেই। কিন্তু এটাও তো ঠিক, আমি এরকম ভেবে দেখেছি যে আমরা যখন ৩-৪ বছর বয়সী ছিলাম, আমার হাতে যদি এরকম গ্যাজেট থাকতো আমিও যে আসক্ত হতাম কিনা আমি বলতে পারি না। আমাদের ওই কতগুলো বই ছিল, সেই বাধা। সুতরাং এটা ভেবে লাভ নেই যে এটা যুগ সময় অনুযায়ী, পরিবর্তন হ্যাঁ, হয়েছে। এটা যুগ আমি এরম লোককেও দেখেছি, মানে এতটাই ইন্ট্রোভার্ট, বা এখন কি হয়, প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন একটা চ্যাট লিখলে আমাদের সময় যারা 90s কিড, যারা প্রথম ফেসবুক বা অরকুট এগুলো দেখেছি, আমরা ভেবে উত্তর দিতাম যে ইরে এই উত্তরটা, মানে টাইপ আবার ডিলিট, আবার টাইপ আবার ডিলিট হতো। এখন ওইটা আবার কপি করে চ্যাট জিপিটিতে ফেলে তার উত্তরটা আবার কপি করে রিপ্লাই দিচ্ছে। সো এতটাও নির্ভরশীল হয়ে গেছে। এবং মানে সেটা এমন মাঝে মাঝে হয়, আমাদের মানে ছাত্ররাও মেল লেখে, সেখানে লাস্ট লাইনটা লেখা মানে ওটা আর মুছতে ভুলে গেছে, চ্যাট জিপিটি ক্যান অলসো মেক মিস্টেকস, ওটাও রয়ে গেছে আর কি। তো এখন এটা ঠিক আছে, এটাকে ওভারঅল শুধুমাত্র যে এআই না, এটা পুরোটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের প্রবলেম। মানে সবটার মধ্যে একটা ডিজিটাইজেশন, যে ডিজিটাইজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি একটু রিলেটেড, আমি এই কারণে বলছি যে এগুলো সবটাই কানেক্টেড, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনোলজি হিউম্যান কানেকশনটা বোঝার জন্য। যে বহুজন তাদের শরীরচর্চা করার জন্য দৌড়াতে বা হাঁটতে বেরোয়, এবং এখনকার দিনে তারা অনেকেই স্মার্ট ওয়াচটা ব্যবহার করে যে এইটা দেখার জন্য কত কিলোমিটার হলো, কত ক্যালোরি ক্ষয় হলো ইত্যাদি। আপনি দেখবেন যে ওই সময়টা আপনি যদি তার মাথাটা স্টাডি করতে পারেন, সে প্রচুর টেনশনে ভোগে যে কতটা আমার ক্যালোরি হলো, কতটা কিলোমিটার হলো। তার যে একটা নির্মলভাবে একটা যে হাঁটা বা দৌড়ানো, একটা সুন্দর প্রকৃতির মধ্যে পুরোটাই মাঠে মারা গেল। এবং এই জিনিসটা এত একটা বাড়াবাড়ি আকার ধারণ করেছে, এটা একটা জোকের মতো, কিন্তু ইট ইজ মানে এটা অনেকটা বাস্তবকে রিফ্লেক্ট করে। এরকম একজন, সে জঙ্গল দিয়ে যাচ্ছে, তো জঙ্গলের মধ্যে সে দৌড়াচ্ছে, এবং স্মার্ট ওয়াচ তাকে বলছে যে মানে কনগ্রাচুলেশনস, তুমি এতটা এই করেছো ওই করেছো। তার কিছুক্ষণ পরে স্মার্ট ওয়াচ তাকে বলছে কনগ্রাচুলেশনস, তুমি মানে খুব র্যাপিডলি তোমার 5 কেজি ওজন তুমি কমাতে পেরেছো। সে তো খুব মানে বলছে একটু কষ্ট হচ্ছে শরীরে, মানে এতটা পরিশ্রম করেছে, হতেই পারে। তারপরে যেটা দেখা গেল যে জঙ্গল দিয়ে যখন যাচ্ছিল তখন একটা ভাল্লুক তার হাতের একটা অংশ খেয়ে নিয়ে চলে গেছে, তাতে 5 কেজি কমে গেছে। তো মানে এটাকে আপনি এআই, ডিজিটাল সবকিছুকে যদি কম্বাইন করেন, হ্যাঁ, তাহলে এই যে পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে, এই পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা একটা ফাঁপা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে মানুষের জীবন থেকে স্বাভাবিক মানুষ যেভাবে বাঁচে, যেভাবে বড় হয়, তার একটা অংশ এই কৃত্রিমতাটা কেড়ে নিয়েছে। তো সেইটা যখন কেড়ে নিয়েছে, আমাদের এইটা ভেবে কোনো লাভ নেই যে এটাকে নিয়ে আমরা অভিযোগ করবো। আমরা সবসময় কমপ্লেন করি, আমাদের দেখতে হবে কেড়ে নিয়েছে তো আমরা আর কি করবো, আমরা ওটাকেই ব্যবহার করে আর কি করতে পারি। তো তার জন্য এই যে আজকে মন খারাপ করা ছেলেটি বা মেয়েটি বসে আছে, এই এআই ড্রিভেন চ্যাটবট তাকে কিছুটা রিলিফ দিতে পারে। তার কারণ হচ্ছে ও কিন্তু ওর কম বয়স থেকে ওর যে নিজেকে ব্যক্ত করার যে অভ্যাস, সেটা ভাষার থেকে চ্যাটেই ওর মানে স্বাচ্ছন্দ্য অনেক বেশি। তো সেটাকেই ক্যাপিটালাইজ করে এটা কিছুটা, তার কারণ হচ্ছে ওরা সাইকোলজিক্যাল যে বিহেভিয়ারাল প্যাটার্ন, সেইটা থেকে এই ধরনের যে এআই ড্রিভেন চ্যাটবট তারা কিছুটা ট্রেনিং নেয়। আমরাও আমাদের আইআইটির পারপাসে এখন এগুলো কিছু কিছু ব্যবহার করা, ইন্ট্রোডিউস করা আমি শুরু ইনফ্যাক্ট করেছি। এটাও জিজ্ঞেস করেছিলাম যে এআই আমার দুর্বলতা কি কি, তো মোটামুটি ঠিকঠাক উত্তর দিয়েছিল, কারণ যেহেতু আমারও ওই চ্যাট জিপিটি বা জেমিনাই হ্যাঁ, ওই বেশি আর ইউজ কি, হয়। মানে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটা যদি আপনি মানে রেগুলার আপনি যখন এআই ক্যাচ ইউজ করতে থাকে, করছেন, ও ক্যাচ করেই নেবে, খুবই ক্যাচ করতে স্বাভাবিক। থাকে। এখানে স্যার আর একটা বিষয় মানে আমার খুব জিজ্ঞাসা করার আছে। আমি ইলন মাস্কের একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে উনি বলছেন যে এআই কে আমরা যতটা সহজভাবে নিচ্ছি ততটা সহজ না, বা ইত্যাদি ইত্যাদি। একটা প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে যে এআই এর জন্য বহু চাকরি
হারাবে, বিশেষ করে বিপিও সেক্টর যেখানে আছে, যেখানে আগে ওই চ্যাটের রিপ্লাইগুলো হিউম্যান দিত, এখন এআই দিয়ে সব বিভিন্ন মডেল চলে এসছে। এআই এর জন্য অ্যাকচুয়ালি এই জব, এই জব মার্কেটে কতটা চাকরি হারানো সম্ভব, বা চাকরিতে কতটা এফেক্ট পড়ছে? এখানে আমি মানে পুরো ব্যাপ্তিটা আমার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু আমি যেহেতু প্রযুক্তি সংস্থানে আছি, আমি একটু প্রযুক্তি নির্ভর চাকরি কার বেশি মানে সংকট এবং কার বেশি সুযোগ, এই দুটো বলতে পারি। তো সংকট তাদের যারা এইরকম রিপিটেটিভ প্রেডিক্টিভ কিছু টাস্ক যারা করার জন্য নিজেদেরকে মানে তৈরি করেছিল এবং সেইভাবে তারা সেই ধরনের চাকরি মানে বহু বছর ধরে সেই ধরনের চাকরি তারা মানে স্ট্যান্ডার্ডাইজ করে এসছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এবং এগুলো কিভাবে পরিবর্তন হয় দেখুন। আজ থেকে 5-10 বছর আগেই আপনি ফিরে যান, খুব বেশি দিন আগে যেতে হবে না। আপনি যদি একটি হাই স্কুলের ছাত্রছাত্রী বা একটা কলেজে ঢুকেছে, তাকে আপনি যদি বলেন তার ক্রেজ কি সে শিখতে চায়, আমাদের এখানে তো কি শিখতে চায়, এটা কি সাবজেক্ট পড়ছে সেটা দিয়ে নির্ধারিত হয় না। জয়েন্টে যা র্যাঙ্ক হয়েছে ওটাকে দিয়েও একটা ভালো জায়গায় কি পাবে ওটাই শিখতে চায়। তাহলে সুন্দর পিচাই মেটালার্জি পড়ে আর এআই এর জগৎ কাঁপাবে। তো অবশ্যই সেই ব্যাপারটা আছে। কিন্তু আপনি যদি বলেন কি শিখতে চায়, আমরা তো যেহেতু ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করাটাই আমাদের কাজ, ওরা সবাই তখন বলতো কোডিং শিখতে চায়। এবং এটা এমন একটা জায়গায় চলে গেছিল যে ধরুন আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের একটি ছেলে এসে বলছে, স্যার আপনার কাছে একটা প্রজেক্ট করতে চাই। তোমার বাবা কি ভালো লাগে বলো? বলে ওরকম কিছু নেই, আপনি যাই দিতে পারেন কোডিংটা ওখান দিয়ে শিখতে পারলেই হলো, এইরকম। এবারে এআই এর যেই প্রভূত অগ্রগতি হলো, এবং অ্যাকচুয়ালি এআই এর প্রভূত অগ্রগতিটা কিন্তু হলো এই কম্পিউটিং পাওয়ারটাকে ব্যবহার করে। তার কারণ এআই এজ এ থিওরি কিন্তু বহুদিন আছে, এআই এর কোনো থিওরি হিসেবে যে নতুনত্ব কিছু আছে তা না, কিন্তু এই যে হিউজ ওশান অফ ইনফরমেশনকে সিনথেসাইজ করে এআই এর ব্যবহারিক প্রয়োগটা, এটা এই এখনকার যে কম্পিউটেশনাল এবং কোয়ান্টাম কম্পিউটিং, এটা আরও ভালোভাবে আরও বেশি করে এটা এর প্রয়োগ হবে। তো সেক্ষেত্রে আজকে যদি ওই যে কোডিংটা ওই ছেলেটা কষ্ট করে শিখেছিল, ও যদি চ্যাট জিপিটিকে বলে, চ্যাট জিপিটি ওটার পাইথন কোডটা এত সুন্দর করে লিখে দেবে না, তাতে ও মনের মধ্যে ওর একটা মানে কি বলবো, একটা অত্যন্ত একটা আক্ষেপ তৈরি হবে যে আমি কষ্ট করে যেটা শিখলাম তো এক মুহূর্তেই বলে দিচ্ছে। এবং এটা আমাদের শুধু ওইটুকু না, 4 বছরের বিটেক প্রোগ্রাম যদি আপনি বলেন, আমার একজন মানে যে ইয়াং কলিগ, তাকে আমি একটা বলেছিলাম যে আমাদের 4 বছরে যে পরীক্ষার কোয়েশ্চেনগুলো হয়, 2-4টে বিষয়ে যেখানে কোয়েশ্চেনগুলো একটু মানে চিন্তা ভাবনার ব্যাপার থাকে, বাদ দিলে মোটামুটি যেরকম পড়ানো থাকে তার মধ্যেই একটু কঠিন সহজ মিলিয়ে কোয়েশ্চেন থাকে। তো এইগুলোর স্ট্যান্ডার্ড অ্যান্সার ইজ অ্যাভেলেবল এনিওয়্যার, মানে কোথাও না কোথাও আছে। কোথায় আছে আমরা হয়তো জানি না, কোনোটা স্ট্যান্ডার্ড টেক্সট বুকেই আছে, কোনোটা অন্য কোনো সোর্স থেকে পাওয়া যায়। তো এই ধরনের কোয়েশ্চেন দিলে দেখা যাচ্ছে অক্লেশে 90%-এর উপরে মার্কস এআই পেয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, ভাগ্য ভালো আমাদের ছেলেমেয়েরাই প্রশ্ন করে না, তাহলে আমাদের এই 4 বছর পড়ে কি লাভ? হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে তাই যে তাহলে আমাদের ওদেরকে অন্যভাবে শেখাতে হবে। তো এই অন্যভাবে শেখানোটা আমরা যদি না শেখাতে পারি, তাহলে ওই যারা শুধু কোডিং শিখছিল তাদের পরিণামটা এখন হচ্ছে যে তাদের আর কোনো জব নেই। তার কারণ হচ্ছে যে ও যা করতে পারতো সেইটা করার মতো হিউম্যান স্কিলের এখন রাখা মানে অনেক ঝামেলা। তার কারণ হচ্ছে যে আপনি ধরুন একটা কোম্পানি করছেন, তো আপনার এই কোম্পানি আপনি লক্ষ্য করে দেখবেন প্রচুর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টিপিক্যালি এমন ধরনের ইন্টারফেস, যেমন ধরুন আপনি একটা ইন্স্যুরেন্স করছেন, তো আপনি সেই ইন্স্যুরেন্সটা করার সময় আপনি ইন্স্যুরেন্সের সুবিধা অসুবিধা জানতে চান, অনলাইন চ্যাটবটের থেকে আপনি অনেকটা জেনে নিতে পারেন। তো কল সেন্টারে যে বসে যে বলতো তার খুব একটা প্রয়োজন নেই। এমন কিছু আগে যারা চ্যাট করতো শুধু আমরা তো ধরে নিচ্ছি এরা একটু টেকনিক্যালি লোয়ার লেভেলে আছে, টেকনিক্যালি যারা হায়ার লেভেলে, যারা কোড লিখতো, অ্যানালিসিস করতো, কিন্তু সেই কোডগুলো এখন এআই জেনারেটেড কোড, ইকুয়ালি ভালো, তার থেকে অনেক বেশি অ্যানালিটিক। সুতরাং সেই ধরনের যে কাজগুলো, সেই কাজগুলোতে আজকে আমাদের এটা বুঝতে হবে যে সারা পৃথিবীর এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে কোনো ধরনের চাকরি দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা বাণিজ্যিক চিন্তাভাবনা থেকেই থাকবে। অবশ্যই। আপনার একটা কোম্পানি আছে, আপনি আপনার কোম্পানিতে একটা
মূলধন আপনি দিয়ে কোম্পানিটা চালাচ্ছেন, আপনার কিছু সেখানে রেভিনিউ হয়, সেটা দিয়ে আপনার কোম্পানির প্রগতি হচ্ছে। আপনি যদি দেখেন 5 জনকে রেখে মাইনে দিয়ে আপনার যা মানে মোট খরচ হচ্ছে এবং অন্যান্য যে তার সংক্রান্ত যে ঝক্কি আপনাকে পোহাতে হচ্ছে, আপনার যদি এআই অ্যাসিস্ট্যান্ট তার জায়গায় থাকে এবং সেই কাজ মোটামুটি করে দিতে পারে, 5 জনের জায়গায় 1 জনকে রাখলেন যেখানে এআই রিজলভ করতে পারলো না, ও ওই জায়গাটায় হিউম্যান কন্ট্রোলটা করে দিল। আরো ভালো কাউকে রাখলেন, আরো উল্টে। ভালো একজনকে রাখলেন যার অ্যানালিটিক পাওয়ারটা এতটাই স্ট্রং যে সে এআই এর প্রয়োগটাকেও একটা সুপারভাইজ করতে পারলো এবং যেখানে এআই এর কোথাও সীমাবদ্ধতা আছে সেই জায়গাটা ইন্টারফেয়ার করতে পারলো। তো এই যদি হয় তাহলে যে ধরনের স্কিলগুলোকে আমরা মনে করে এসেছি খুব গুরুত্বপূর্ণ, সেই স্কিলগুলোর অতটা গুরুত্ব নেই। কোন জায়গায় গুরুত্ব আছে? এখন কোর ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব সাংঘাতিক। তার কারণ হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি অটোনোমাস একটা গাড়ি ডিজাইন করতে চান, যে গাড়িটা অটোমেটিক্যালি ড্রাইভার চালাবে। এখন এরকম গাড়ি অনেক জায়গায় অনেকই আছে, বিদেশে তো বেশ, যেহেতু ট্রাফিক অনেক সুশৃঙ্খল, অনেক, আমাদের এখানে একটু অসুবিধা আছে, ওটা চট করে হয়তো হবে না। আমাদের মানুষজন বেঁচে থাকুক, আমি চাই, আমাদের অতটা মেকানাইজ করা ভারতবর্ষের মতো জায়গায় এটা প্রয়োজন নেই, এত হিউম্যান ক্যাপিটাল আছে। তো কিন্তু টেকনোলজি হিসেবে আছে। তো এবারে আপনি চিন্তা করুন যে একটা গাড়ি, তার অটোমেশন আছে কিন্তু গাড়িটার ইঞ্জিনই নেই, গাড়িটা কি চলবে? তাহলে গাড়িটার ইঞ্জিন সংক্রান্ত যে আধুনিকীকরণ, সেইটা যদি কেউ না জানে, না বোঝে, তার যে ফিজিক্যাল যে ব্যাপারটা সে যদি না জানে, না বোঝে, সে তার উপর কি এআই অ্যাপ্লাই করবে? এই জন্য এখন এআই জগতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত, সেটা হচ্ছে ফিজিক্যাল এআই। অর্থাৎ এআই এর সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে কানেকশনটা করতে। আমি আপনাকে একটা ছোট্ট করে বলছি, এটা আমি আমার অনেক ছাত্রছাত্রীদের এই গল্পটা বলি, বিশেষ করে এখনকার যুগে যেহেতু কোর ইঞ্জিনিয়ারিং এবং এআই এর মধ্যে এমন একটা দূরত্ব তৈরি হয়েছে, আপনি দেখবেন যে সবাই এখন এআই মাস্টার হতে চায়। তো অনেক দিন আগে একবার আমি ওটা হয়তো আমার হয়তো প্রথমবার জার্মানি গেছিলাম বা এরকম একটা, তো আমি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, মার্সিডিজ বেঞ্জের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা এরকম যে একজন মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি কিনেছে, একদম ব্র্যান্ড নিউ কার শোরুম থেকে, জার্মান অটোবান, যেখানে কিনা আনলিমিটেড স্পিডে গাড়ি চালানো যায়। তো সে মনের আনন্দে হাই স্পিডে গাড়ি চালিয়ে ওই জার্মান হাইওয়ে, আনলিমিটেড স্পিড হাইওয়ে অটোবান, ওখান দিয়ে যাচ্ছে। এরম যেতে যেতে হঠাৎ গাড়িটা থেমে গেল। তো সে প্রথমে অবাক, তারপরে বিরক্ত হলো, একটা নতুন মার্সিডিজ বেঞ্জের গাড়ি। তো জার্মানরা স্বাভাবিকভাবে তারা প্রযুক্তিগতভাবে খুব দক্ষ হয়, তো সে খুলে টুলে এদিক ওদিক করে নানা রকমভাবে সে দেখছে সে আর পারছে না। তখন সে কল করলো যে অরিজিনাল শোরুমের যে সার্ভিস পার্সন, তো তারাও অবাক, তারাও ছুটতে ছুটতে এসছে। তারা অ্যাপারেন্টলি দেখে কিছু বুঝতে না পেরে তারা তার যে গাড়ির যে স্যাসিসটা সেটাকে খুলে শেষ অবধি যেটা আবিষ্কার করলো যে এই গাড়িটার কোনো ইঞ্জিন নেই, অ্যাসেম্বলি করার সময় ইঞ্জিনটা কোনো কারণে ঢোকানো হয়নি। এবারে তলায় একটা ক্যাপশন আসছে, কত ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখুন, বেঞ্জ দ্য কার রাইডস বাই নেম অনলি। অর্থাৎ মার্সিডিজ বেঞ্জ এমন একটা গাড়ি যেখানে ইঞ্জিন ছাড়াও নামের জন্যই ওটা গেছে। তো এখন এআই কি ওরকম ভাবে অটোনোমাস ভেহিকেলকে নিয়ে যেতে পারবে যেখানে ইঞ্জিন নেই? তাহলে আমরা আজকের দিনে যদি এআইকে বিভিন্ন যে সেক্টরে, ধরুন ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর, যেগুলো এখনকার আমাদের ডিফেন্স, স্পেস, এই ধরনের ডিপ টেক, যেগুলো হেলথ কেয়ার, হ্যাঁ, এই যে বিভিন্ন যেগুলো আমাদের ডিপ টেক সেক্টর, এই সব জায়গায় যদি আমরা ব্যবহার করতে চাই, সেখানে কোর টেকনোলজি কিছু না জেনে কি আমি কয়েকটা চ্যাট জিপিটিতে প্রম্পট দিয়ে ওটাকে চালাতে পারবো? কোনোদিন পারবো না। এবং শুধু তাই নয়, আমি যদি একটা এআই এর ফাউন্ডেশন মডেলও তৈরি করি, ধরলাম আমি অনেক উন্নত, আমি একটা ফাউন্ডেশন মডেল তৈরি করলাম, সেই ফাউন্ডেশন মডেলটা ফিজিক্স ইনফর্ম যদি না হয়, অর্থাৎ যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে ফিজিক্যাল ল আছে, যেমন ধরুন নিউটনের সূত্র,
কথার কথা বলছি, সেই সূত্রগুলো দিয়ে যেটা চালিত হচ্ছে সেইটা কিন্তু এআইটাকে আমি যদি জানাই, তাহলে কিন্তু এআই ওটাকে সঠিকভাবে তার ডিজাইনটাকে একটা জায়গায় উন্নত মাত্রায় পৌঁছে দিতে পারবে। তো এইসব ক্ষেত্রে এআইটা একটা কেকের উপরে অসাধারণ ভালো টপিং, কিন্তু কেকটাই যদি না থাকে টপিং এর কোনো ভ্যালু আছে কিনা। দারুণ বলেছেন। সুতরাং আমাদের এই জিনিসটা যদি আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে, তাহলে কোর ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, আমি বলবো তারা যদি আমার কাছে একটা ফ্রেন্ডলি পরামর্শ নিতে চায়, আইআইটি ডাইরেক্টর হিসেবে না, জাস্ট ফ্রেন্ডলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তারা তাদের যে বিষয়টা আছে, যে বিষয়ে তারা ডিগ্রি করবে, সেইটাকে ভালো করে পড়ে তার সাথে এআইটাকে সংযুক্ত করার যে চিন্তা ভাবনা, প্রজেক্ট করা, এগুলো যদি করতে পারে, তারা আনবিটেবল হবে। এইরকম ধরনের চাকরি এখন তৈরি হচ্ছে, এবং এরা সেই চাকরি নিজেরাই নিজেদেরকে সেলফ এমপ্লয়েড করে স্টার্ট আপ করে তৈরি করতে পারে। ছোট ছোট স্টার্ট আপ যারা এখন স্পেস ডিফেন্সের স্টার্ট আপ, তারা কিন্তু এআই উইথ দিস কাইন্ড অফ ফিজিক্যাল টেকনোলজি করে অলরেডি জগৎ কাঁপানো শুরু করেছে। মানে আমি সেদিনকে দেখছিলাম যে ইন্ডিয়ার 117টা ইউনিকর্নের মধ্যে more than 50% ফ্রম আইআইটি। সো আপনারা দেশকে সেই কন্ট্রিবিউশনটা না, করেছেন। এটা আমাদের আরো এটা ডেমোক্রেটাইজেশন প্রয়োজন। তার কারণ হচ্ছে আইআইটি, নিশ্চয়ই আইআইটির একটা এলিট ব্যাপার আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটাও ঠিক যে আইআইটির বাইরে যে বৃহত্তর আমাদের দেশ, সেই দেশের অপামর যারা ছেলেমেয়েরা আছে, তারা যদি আইআইটিতে যা কিছু হচ্ছে সেটার দ্বারা কোনোভাবে উপকৃত না হয়, আমি বলবো আইআইটির উদ্দেশ্যটা কিন্তু ঠিক সফল হলো না। ঠিক স্যার, আমি আমি আপনাকে একটা র্যাপিড ফায়ারে যাব, তারপর আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেগুলোতে আসবো, কারণ একটা খুব ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার, আপনি যদি ছোট করে আমাদের বলেন। র্যাপিড ফায়ারে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এআই মানব সভ্যতার জন্য বিগেস্ট অপরচুনিটি না বিগেস্ট থ্রেট, আপনি কি মনে করেন? আমি বলবো বিগেস্ট অপরচুনিটি। তার কারণ হচ্ছে যদি আমরা এটাকে থ্রেটও ভাবি, এনি থ্রেট গিভস অপরচুনিটি। কোভিডে যে চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জ থেকে এমন অনেক অপরচুনিটি বেরিয়ে এসছে। আজকে আমরা অনলাইনে যা কিছু করি, কিন্তু কোভিড ছাড়া আমরা অনলাইনে হয়তো অতটা তৈরি ছিলাম না। আগামী 10 বছরের জন্য সব থেকে পাওয়ারফুল স্কিল কোনটা হবে? সব থেকে পাওয়ারফুল স্কিল হবে মানে অ্যানালাইজিং কানেক্টেড থিংস ইন অ্যান ইন্টারডিসিপ্লিনারি ওয়ে। অর্থাৎ আমাদের অ্যানালিটিক্যাল যে পাওয়ার, যে বিভিন্ন জিনিস যেগুলো কানেক্টেড, সেইটাকে আমরা কি করে যোগসূত্রটা তৈরি করতে পারি, এটা একটা। এবং তার সাথেই যেটা সম্পর্কিত সেটা হচ্ছে আমরা কি করে ডাইনামিক্যালি আনলার্ন এবং নিউ লার্নিং করতে পারি। অর্থাৎ আমি যে ইউনিভার্সিটিতে শিখছি বা স্কুলে শিখছি, এটা আমি কি কন্টেন্টটা শিখছি বড় কথা না, আমার শেখার ক্ষমতাটা এবং আগে যা শিখেছি সেটাকে আন্ডু করে একটা নতুন কিছু শেখা, এইভাবে ডাইনামিক্যালি কি করে আমি এগোতে পারবো, সেই শিক্ষাটাই আগামী 10 বছরে অন্তত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এআই কি বহু শিক্ষকের যে জব, সেই টিচারকে রিপ্লেস করতে পারবে? বেশ কিছু শিক্ষককে এআই রিপ্লেস করতে পারবে। আমি একটু যদি লাইট মুডে বলি, আমরা যখন মানে পড়তাম, তখন ইউনিভার্সিটি সিস্টেমে লেকচারার, রিডার, প্রফেসর, এরকম 3টে ক্যাটাগরি ছিল। এখন যেটা অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, ফুল প্রফেসর এরকম। তো লেকচারার তারা খুব সুন্দরভাবে তৈরি হয়ে লেকচার দিতেন। রিডার আমরা অনেক সময় বলতাম যে নোটটা থেকে রিড করেন, ওই জন্য রিডার। আর প্রফেসর হচ্ছে ওই যে নোটগুলো আছে, ওই হলুদ যে নোটটা হয়ে যায়, ওই হলুদ নোটটাকে জেরক্স করে নিলে নোটটা আবার সাদা হয়ে যেত। তো তার ফলে ধরুন 50 বছর আগের যে নোট, সেটা কিছুদিন চললো, আবার জেরক্স করে ওটা সাদা হয়ে গেল। এই নোটটা দিয়ে তারপরে জীবন সম্বন্ধে আমি একটা দার্শনিক অনেক কিছু বলে টলে একটা করে, এই হচ্ছে প্রফেসর। তো ওই যে বাধাগতের নোট এবং একটা স্ট্যাটিক লার্নিং, এই ধরনের টিচিং লার্নিং এর কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই। যেটা ইনফরমেশন বেসড, সেই ইনফরমেশন বেসড জিনিসে, যেটা আইনস্টাইন বহু আগে বলে গেছেন যে জিনিসটা অলরেডি জানা আছে, আমি আমার মাথাটাকে কেন কষ্ট দেবো সেটাকে মনে রাখার জন্য। সুতরাং আমাদের এই ইনফরমেশন বেসড যে টিচিং লার্নিং, তার প্রয়োজন নেই। অ্যানালিসিস বেসড যে টিচিং লার্নিং, সেইটার ভীষণ প্রয়োজন আছে। এথিক্স, ইন্টিগ্রিটি, লাইফ স্কিল, এগুলোকে তৈরি করা, মেন্টরশিপ। একজন টিচার এখন মডার্ন ওয়ার্ল্ডে শুড বি আ মোর অফ আ মেন্টার দেন আ টিচার।
এইটা যে করতে পারবে তার কিন্তু কোনো চিন্তা নেই, এটা যে করতে পারবে না সে কিন্তু কোনো মতে এআই টিচারের সাথে কম্পিট করতে পারবে। লাস্ট প্রশ্ন, আমাদের যে বেসিক এডুকেশন অর্থাৎ এই যে ক্লাস 12-এর পর আপনাদের কাছে ছাত্রছাত্রীরা আসে, এই বেসিক এডুকেশনের টপ 3টে পরিবর্তন যেটা এখনই দরকার আমাদের ছাত্রছাত্রীদের আরো স্কিলফুল করার জন্য। প্রথম কথা হচ্ছে যে যেটা পরিবর্তন করার দরকার আমি বলবো সেটা কিন্তু আইডিয়াল, সেটা পরিবর্তন করা সম্ভব নয়। সেটা হচ্ছে এদের ইভ্যালুয়েশন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি। তার কারণ হচ্ছে যে একজন ছেলে মেয়ে যে এটা 1 ওটাই 2 ওটাই 3, তার কারণ হচ্ছে যে ধরুন একটা ছোট বয়সে ছেলে মেয়ে বড় হচ্ছে, ওর তো সব কিছু পড়তে ভাল লাগবে না, খুবই স্বাভাবিক। আজকে যদি আপনি একটা বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেন, ওর কিন্তু ওই একটা স্কুলে বসে পরীক্ষা ঝামেলার থেকে একটা পাখি দেখা, একটা ঝর্ণার সামনে বসে থাকা কম বয়সে অন্তত ওটুকু ভালো লাগবে, যখন ও মোবাইল ফোনটা চেনেনি, ওটা চিনলে আবার অন্য কিছু ভালো লাগে। তো এই জায়গা থেকে যখন ওই পরীক্ষা পদ্ধতিটা আসে, তখন পরীক্ষা পদ্ধতিটা আমাদের সমস্ত নষ্টের মূল কারণ। যে পরীক্ষা পদ্ধতিটা আমাদেরকে কি করে, আপনি যদি দেখেন ইভেন আমাদের এন্ট্রান্স এক্সামগুলো, ওটা টেস্ট করে আমি কি জানি না, আমার মধ্যে কি এবিলিটি আছে, এবং কোনো মানুষের মধ্যে কিন্তু যে শূন্য মানে এবিলিটি আছে এটা হতে পারে না। আমি আপনাকে অঙ্ক পরীক্ষা নিলাম, আপনি হয়তো অঙ্কে শূন্য পেতেই পারেন, কিন্তু আপনার মধ্যে এমন অন্য কিছু সুপ্ত হয়তো আছে যেটাতে আপনি অঙ্কে শূন্য পেলেও কিছু আসে যায় না। তো সেইটাকে বার কি আমাদের কোনো পরীক্ষা করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষাটা বাঁধাগতের কিছু প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর কি করে সুন্দর করে দিতে হয় তার উপরে পুরো পরীক্ষা পদ্ধতিটা দাঁড়িয়ে আছে, যেটা সেই রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতোই কিন্তু আজ অবধি মানে এই জন্যই উনি যুগোত্তীর্ণ মানুষ আর কি, যে আজকে ওই তোতা কাহিনীরই একটা মানে রূপান্তর আমরা দেখছি কোচিংয়ের তোতা কাহিনী। যে 4টে আমরা মাল্টিপল চয়েস অপশান দেবো। আমরা এই মাল্টিপল চয়েসে কেন যাচ্ছি আপনি দেখুন, কোথায় বাধ্যতামূলক জায়গা। কোনো একটা সময় আপনি 20 জনের পরীক্ষা নিলেন, আপনি সুন্দর সাবজেক্টিভ পরীক্ষা করে তাকে 2-4টে ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিয়ে দেখতে পারেন। এই 20-র জায়গায় যখন 20 লাখ হয়ে যাবে আর আপনার টিচার অতগুলো নেই, আপনি কি করে ওর খাতা দেখবেন? আপনার কোনো উপায় নেই খাতা দেখার। খাতা আপনি দেখার ব্যবস্থা করলেও ইউনিফর্মিটি নেই, তাতে কেউ কম নম্বর বেশি নম্বর পেলে আপনাকে ভারতবর্ষে RTI ব্যাপারটা খুবই সবেতেই RTI আছে, সুতরাং RTI আপনার মাথা খারাপ করে দেবে। আপনি প্রতিষ্ঠান চালান, মন্ত্রক চালান, আপনি দেখলেন বাবা আমার এসবের ঝামেলার মধ্যে দরকার নেই, আমি এটাকে একটা সিস্টেমে আনবো, 4টে মাল্টিপল চয়েস বাবলেও দেবে। তো এই 4টে মাল্টিপল চয়েসে যেই দেবে, আমার কোচিং সেন্টারগুলো বুঝে গেল, কিন্তু ওর সত্যিকারে উত্তরটা বিশ্লেষণী ক্ষমতা দিয়ে করার দরকার নেই। এবং সত্যিকারে আপনি যদি বলেন যেরকম ধরনের কঠিন প্রশ্ন আসে এই ধরনের এন্ট্রান্স এক্সামে, কেউ যদি বিশ্লেষণ করতে চায় 2টো প্রশ্নের উত্তর দিতেই ওর 2 ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু সেটা কখনো হয় না। কারণ কি, ও তো কোচিং দিয়ে তৈরি হয়ে এসছে, ওই জন্য ওর কাছে ওটা কিছু মনে হয় না। আপনি কেউ নিউট্রাল একজনকে দিন, তার কিন্তু যথেষ্ট মনে হবে কী করে আমি উত্তরটা করব। তো ওই 4টে উত্তরটা নিয়ে কি করছে বলুন তো, ও কিন্তু এই 4টের মধ্যে ওকে শেখানো হয়েছে হাউ টু এলিমিনেট দ্য রং অ্যান্সার। এটা একটা স্কিল, এইটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সামের একটা খুব ইম্পর্টেন্ট স্কিল। আপনি বলুন তো, বাস্তব পৃথিবীতে একজনের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে হাউ টু এলিমিনেট দ্য রং অ্যান্সার্স আউট অফ 4 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটার কি প্রয়োজন আছে তাহলে? এবং এটার জন্য আরও কত সমস্যা হচ্ছে দেখুন। বাড়িতে আজকালকার দিনে একটা সবে ধর নীলমণি ছেলে মেয়ে, তাকে চতুর্দিক থেকে এর উপরে একটা চাপ দিয়ে যে তোমাকে ওইটাকে ক্র্যাক করতেই হবে। ও ওই চাপের মধ্যে যার এবিলিটি আছে সেই চাপটাকে নিতে পারছে, নিয়ে যখন একটা মানে কোনোভাবে একটা তৈরি হয়ে একটা ধরুন উচ্চশিক্ষায় যাচ্ছে, ওর সম্বন্ধে কিন্তু শিক্ষা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে। ও কিন্তু ওই একদিনের একটা পরীক্ষার কোচিং নির্ভর পারফরমেন্স, ওটাইও জেনেছে শিক্ষা। ওটার বাইরে শিক্ষার যেটা সামগ্রিক ব্যাপার আছে, প্রজেক্ট হতে পারে, অ্যাক্টিভিটি হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, হিউম্যান ইন্টারাকশন, টিম ওয়ার্ক, এগুলো যে একটা এডুকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা কোনোদিন শেখেনি। ক্লাস 11-12 স্টুডেন্ট আছে, কোনোদিন কোনো ল্যাবেই যায়নি, হ্যাঁ, অথচ সে সায়েন্স পড়ছে। তার কারণ হচ্ছে ল্যাব সংক্রান্ত কোনো জিনিস তো আর ওর এন্ট্রান্স পরীক্ষায় নেই, সেই জন্য ওটাকে কোনোভাবে একটা করে হয়ে গেল। তো এইভাবে বিভিন্ন ধরনের যে পড়াশোনা করে
ভালো করে তারা যখন আসছে, এক হচ্ছে যে তারা মানুষ হিসেবে ভীষণ একা, তাদের এই একাকিত্বটা আছে, কেননা ও এবং ওর পারফরমেন্স আর তার উপরে পিয়ার প্রেশার, এর বাইরে কিন্তু কোনো জগৎ নেই। তো ও যখন একটা জায়গায় একটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আসছে, ও কিন্তু ততদিনে ওর যে মানসিকতাটা গড়ে উঠেছে সেইটাকে আর পরিবর্তন করা সম্ভব না। ওই মেন্টাল মেকআপ নিয়ে কিন্তু ও এমন একটা জায়গায় ঢুকছে যেখানে ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি তার উপর নির্ভর করে না। তো এই যে ডিসপ্যারিটিটা, এই ডিসপ্যারিটি আপনি কাটাবেন কি করে? আপনি কি তখন তাকে পরিবর্তন করবেন? এ তো সম্ভব নয়। তো এখন এর উপায়ও তাহলে ওই একমাত্র যে ওই যে পরীক্ষা পদ্ধতি, যে ইভ্যালুয়েশন মেথড, সেটার মধ্যে যদি কোনো পরিবর্তন করা যায়, বা উল্টো দিক থেকে ইভ্যালুয়েশন মেথড যেরকম থাকে থাকুক, যেটা আমার বক্তব্য, যে যেটাকে হয়তো এতজনের জন্য কিছু করা যাবে না, কিন্তু এর বাইরে যারা পড়ে রইল তাদের মধ্যে থেকে একটু ট্যালেন্ট হান্ট করে আমরা যদি তাদেরকে এই ধরনের জায়গায় সুযোগ দিই। রিমাইন্ড বেস এক্সামিনেশন না হয় ক্রিয়েটিভ বেস ক্রিয়েটিভ বেস এক্সামিনেশন হয় না, ওই যে সমস্যাটা হচ্ছে খাতাটা দেখবেন কি করে, ওই জায়গাটাই দাঁড়িয়ে আছে। ওই ক্রিয়েটিভিটির আবার একটা প্রবলেম আছে। একটা ছবি, যে ছবিটা আপনার চোখে খুব সুন্দর, আমার চোখে খারাপ, তখন বলবে না এটা ভালো না ওটা ভালো ছিল, এবং সেই নিয়ে আপনি দেখবেন 10টা RTI হয়ে গেল। তো তার ফলে আপনি ওইটা করতে গিয়ে যে প্রতিষ্ঠানের যে মাথায় বসে আছে তাই দেখলো আমার ভাই জীবনটাই তার চাইতে আমি মাল্টিপল চয়েস 4টে দিচ্ছে মেনে নিই, আমি ওটা দিয়ে যে যা পাচ্ছে তাকে আমি, এইটাই ব্যাপার হয়ে গেছে। তো এইটা থেকে বেরিয়ে আসা, এই যে ধরুন আমরা একটু আগে বলছিলাম না, একাকিত্ব বা জীবনের যে স্বাভাবিক যে উত্থান পতন, সেটাকে নিয়ে চলার যে ক্ষমতা, এটাও কিন্তু শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তো এই যে গুরুত্বপূর্ণ দিকটা, এই গুরুত্বপূর্ণ দিকটা কিন্তু বেড়ে ওঠার সময়ের সাথে সাথে তৈরি হয়, সেটাও আমরা এই ধরনের পরীক্ষা পদ্ধতির জন্য নষ্ট করে দিয়েছি। তো তার ফলে আমাদের যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয়, আমাদের এই ইভ্যালুয়েশন মেথডের মধ্যে একটা হোলিস্টিক ব্যাপার কি করে আনা যায়, যেটা চ্যালেঞ্জ হচ্ছে পপুলেশন। যেটা ছোট একটা ক্লাস যদি থাকে, আপনি 10 জন 20 জনের উপরে করতে পারেন, কিন্তু বহুজন হলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। সুতরাং এটা ইন প্রিন্সিপল, আমি অত বড় শিক্ষাবিদ নই, দেশে অনেক বড় বড় শিক্ষাবিদ আছেন, তারা এটা বিলকুল বোঝেন, কিন্তু এটাকে বাস্তবে আনার জন্য কি করতে হবে, এটা এই উত্তর কারোর কাছে নেই। একদমই তাই স্যার। আমি আরেকটা জিনিসে আসতাম যেটা খুব আজকের ডেটে গুরুত্বপূর্ণ, ব্রেন ড্রেন। মানে আমাদের দেশের ট্যালেন্টরা, বিশেষ করে আমি যদি ভারতের টপ ইনস্টিটিউটগুলোকে দেখি, ইনক্লুডিং আপনার ইনস্টিটিউট, সেখান থেকে একটা 50-60% ছেলে মেয়ে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। আপনার কি মনে হয় না যে ব্রেন ড্রেনটাকে আটকানোটা খুব গুরুত্বপূর্ণ, এই যে এরা যদি দেশে থাকে? আমার যেটা মনে হয়, দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, সে কিন্তু তার অপরচুনিটিটাকে ম্যাক্সিমাইজ করবে, এটা হচ্ছে একটা হিউম্যান ন্যাচারাল টেন্ডেন্সি। আজকে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা তো দেশ বিদেশের কথা বলছি, আমি দেশের মধ্যেই যদি ধরি, গ্রামের দিকে ডাক্তার পাওয়া যায় না, খুব কম। ডাক্তাররা শহরাঞ্চলে যেখানে বড় বড় চিকিৎসা কেন্দ্র আছে, তাদের অনেক পেশাগতভাবে সুযোগ আছে উপার্জন করার, তারা সেখানে থাকেন, ভিড় করেন। এই ছেলেটাই যখন ক্লাস 12-এর পরে মেডিকেল নিটে হয়তো প্রথম হয়েছিল, ওকে যখন মিডিয়া থেকে কেউ সাক্ষাৎকার নিতে গিয়েছিল, বলেছিল আমি বড় হয়ে গ্রামের সেবা করতে চাই চিকিৎসক হয়ে। ওর মধ্যে একটা আবেগ ছিল, একটা স্বপ্ন ছিল। তাহলে এই স্বপ্ন আবেগটা কোথায় গেল? তাহলে এই স্বপ্ন আবেগটা কিন্তু সবার মধ্যেই আছে, অপরচুনিটিটা আমাদের তৈরি করতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, 80-র দশকে তো আমরা স্কুলে পড়তাম, সুতরাং 80-র দশক আমি প্রফেশনালি কখনো দেখিনি, কিন্তু 80-র দশকে যারা IIT বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করে পড়াশোনা করে বেরোতো, তারা বেশিরভাগই বিদেশে চলে যেত। তার কারণ তখন আমাদের এখানে অপরচুনিটি যেরকম ছিল, তাতে ওই ধরনের যাদের এবিলিটি, তারা দেশের মধ্যে একটা জায়গায় স্ট্যাগনেটেড হয়ে যেত। কিন্তু আজকে যদি আপনি দেখেন, আমাদের এই জিনিসটা কিন্তু অনেকটাই রিভার্টেড হয়ে গেছে, যেটা আমি IIT ডাইরেক্টর হিসেবে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে প্রত্যেক বছর আমাদের যারা এখন গ্র্যাজুয়েট করে বেরোয়, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু হয় সরাসরি দেশে বসেই কাজ করছে, অথবা দেশের কোনো প্রতিষ্ঠানের
হয়েই হয়তো তারা বিদেশের কোনো জায়গায় তারা ঘোরাঘুরি করে কাজ করছে বা কিছু, ধরো একটা স্টার্ট আপ নিয়ে সে ডেভেলপ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। দেখুন, বাইরে গিয়ে নিজেকে উন্নত করা এটা খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনি সমুদ্র দেখলেই তো বুঝবেন পুকুর আর সমুদ্রের কি তফাৎ। আমরা সবাই বাইরে গিয়ে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছি, কিছুটা পেরেছি, কিছুটা পারিনি, সুতরাং এটা সবারই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি আমার যে এই যে উন্নয়নশীল যে চিন্তা, সেইটা যখন আমি বাইরে গিয়ে নিজেকে একটা জায়গায় পৌঁছলাম, আমি চাইবো আমার দেশকে যদি কিছুটা এটাকে ফিরিয়ে দিতে পারি। এটা একটা মানসিকতা। তো এই মানসিকতাটা কিন্তু বেশিরভাগের মধ্যেই আছে। আপনি যদি বিদেশে যারা, আমাদের প্রচুর অ্যালুমনাই, স্বাভাবিক, আমরা সবচেয়ে পুরনো আইআইটি, 90,000-এর উপরে খাতায় কলমে। গুগলের সিইও দিয়েছেন আপনারা। তো এবং মানে গুগলের সিইও মানে সুন্দর পিচাইয়ের সাথে আমি ওনার অফিসে এই ডিসেম্বরে যখন গেছিলাম, তো ওনার অফিসে গিয়ে যখন কথাবার্তা হয়, সব কিছু, প্রচণ্ড ব্যস্ত মানুষ, কিন্তু এখনো মনটা আইআইটিতে পড়ে আছে, কোন হোস্টেলে কি, ওনার স্ত্রীও তো এখানে পড়তো, তো অবভিয়াসলি কোথায় কি আছে সব আমি ওটাতে আসতাম। হ্যাঁ, তো সেই নস্টালজিয়াটা আছে। এবং সেটা আমি তো বলবো উনি পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, যদি সত্যিকারে বলা যায়। কেন, গুগল সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। যে কোনো একটা দেশের যে অর্থনৈতিক ভিত্তি, তার থেকে গুগলের ভিত্তি অনেক সুদৃঢ়। তো সেই চিন্তাটা মাথায় রেখেও কিন্তু আমি বলছি যে আমাদের যে এতজন যে অ্যালুমনাই আছে, তারা কিন্তু বহুজনই গভীরভাবে ভাবেন যে কি করে আমাদের দেশের উন্নতি হবে। কিন্তু দেশের অপরচুনিটি যেটা আছে, এখানে দুটো জিনিস আছে। তারা যে সময় দেশ থেকে ফিরে গেছেন, তারা এখনো ভাবতে পারছেন না যে দেশে এখন কি নতুন অপরচুনিটি তৈরি হয়েছে। প্রচুর অপরচুনিটি তৈরি হয়েছে, এবং সেইটা যদি তারা খোলা মনে খোলা চোখে দেখেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু শুধু নিজেরাই ফিরে আসবেন যে তাই নয়, তারা পরবর্তী প্রজন্মকে দেশের বিকাশ এইটা করার দিকে অনুপ্রাণিত করবেন। এবং এইটা কিন্তু স্বাভাবিকভাবেই হওয়া উচিত। এটা আমার মতে মৌখিকভাবে তুমি দেশে থাকো, তুমি দেশের জন্য করো, তা নয়। আমাদের দায়িত্ব আছে যে অপরচুনিটিগুলোকে কি করে আমরা এদেরকে আরো বেশি করে দিতে পারি। কোথাও গিয়ে মনে হয় আমি স্যাম অল্টম্যান যখন এসছিল, ওকে একটা মানে এটা নিয়ে খুব বিতর্কও হয়েছিল, ও বা দিল্লিতে বা কোথাও একটা সাক্ষাৎকারে এআই সামিটে ফট করে বলে দিয়েছিল যে ইন্ডিয়াতে এটা সম্ভব না, কারণ ইন্ডিয়াতে এত ইনভেস্টমেন্ট নেই। সো এই যে ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট পাওয়া, এইটা কি কোথাও গিয়ে আমাদের যে স্টার্ট আপ কালচার এটাকে হ্যাম্পার করছে এখনো? আমাদের যেটা বুঝতে হবে, সিলিকন ভ্যালিতে যেটা অ্যাভেলেবেল, ব্যাঙ্গালোরে সেটা অ্যাভেলেবেল। এটা একটা চিকেন এগ প্রবলেম। কিরকম, যে ধরুন আমি বলছি স্টার্ট আপের যে প্রাথমিক যে একজন যে স্টার্ট আপের জন্য কাজ করবে, তার সমস্যাটা কোথায়? এটা হচ্ছে যে ভারতবর্ষে আমরা এত পপুলেশনের মধ্যে আমরা যারা একটা জায়গায় পৌঁছেছি, আমরা তো কোনোদিন বড়লোক ছিলাম না, আজও বড়লোক নই। আমাদের মধ্যে একটা মধ্যবিত্ত মানসিকতা আছে। আমি দেখেছি আমার বাবা চাকরি করেন, হয়তো আমার কাকা চাকরি করতেন, আমার দাদু চাকরি করতেন। আশেপাশে আমরা মনে করেছি যে একটা ভালো চাকরি পাওয়া এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আইআইটিতে যারা ঢোকে পড়াশোনা করতে, আপনি যদি কোনোভাবে তাদের মনের কথা বোঝার একটা যন্ত্র বার করেন, যে আইআইটিতে কেন ঢুকেছে, ও কিন্তু এআই শিখতে ঢোকেনি, কম্পিউটার সায়েন্স শিখতে ঢোকেনি, ও একটা কত মানে ওর মতে দামি চাকরিও পেতে পারে, সেইটার আকর্ষণেই ঢুকেছে। এইটা বুঝতে হবে। আপনি ছেলেটাকে বা মেয়েটাকে দোষ দিতে পারেন না, তার কারণ যে বৃহত্তর সমাজ থেকে ও আসছে, সে তো আমরা যেরকমভাবে বড় হয়েছি সেটারই মতো। আজকে যুগ অনেক পাল্টেছে, ডিজিটাল ওয়ার্ল্ড হয়েছে, কিন্তু সত্যিকারে আপনি বলুন তো মধ্যবিত্ত মানসিকতার কিন্তু পরিবর্তন হয়নি। আমরা কিন্তু সবাই মনে করি এটা ভালো চাকরি। তো এই যে ভালো চাকরি ব্যাপারটা, এইটা এমনভাবে জিনের ভিতরে ঢুকে গেছে যে ছেলেটি বা মেয়েটি এর থেকে বাইরে বেরিয়ে হয়তো স্টার্ট আপ করার জন্য একটা ভেঞ্চার করবে, তার কিন্তু কিছুটা সামাজিকভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা আমি বুঝতে পারি। আমাদের বহু ছাত্রছাত্রী আছে যারা করতে চায়, তার বাবা বা মা কিন্তু মনে করছে যে তার অ্যালাউ করা কি বলুন, মনে করছে তার মাথা খারাপ হয়ে গেছে, যে কি করছে। হ্যাঁ, আমরা হয়তো যতটা চেষ্টা করছি যে আমরা একটা অনেক কিছু জিনিস চালু করেছি, তাদের একটু এক্সট্রা ফান্ড দেওয়া, কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া, এবং ডেফার্ড প্লেসমেন্ট, অর্থাৎ চাকরির পরীক্ষায় যে বসবে, চাকরির যেগুলো ক্যাম্পাস ইন্টারভিউ যেগুলো,
সেটাকে আমরা তাকে দু বছর হয়তো ডেফার করে দিচ্ছি। এই 2 বছর সে চেষ্টা করুক স্টার্ট আপে, আমরা তাদেরকে নানা রকমভাবে একটা সাপোর্ট সিস্টেম, ইকোসিস্টেম দিচ্ছি। তারপরে সে যদি মনে করে না তার ঠিক ভালো হচ্ছে না, তখন সে ওটা চেষ্টা করুক। কিন্তু সত্যি কথা বলতে কি 2 বছর অত বোঝা যায় না। অনেকেই আছে তাদের একটা স্টার্ট আপ গড়ে তোলা, নিজের সংস্থা গড়ে সেটাকে এটা 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 একটা সময় লাগে প্রথম দিকে, কিন্তু প্রচণ্ড একটা স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা একটা মাসের শেষে মানে গোনা মাইনে হাতে নিয়ে আসার সাথে অনেকটা মানসিকতার তফাৎ। এই মানসিকতাটাকে যতক্ষণ আমরা ক্র্যাক করতে পারবো, আমাদের কিন্তু সমস্যাটা ইনভেস্টমেন্টের না। ইনভেস্টাররা কিন্তু আছে, এবং এখন তো ইনভেস্টার গ্লোবালাইজড। আমাদের যারা ইনভেস্টমেন্ট করেন সত্যিকারে, তারা যদি ভারতবর্ষে অপরচুনিটি দেখেন, এবং ভারতবর্ষে টেকনোলজির ইনভেস্টমেন্টের বিরাট অপরচুনিটি আছে। তার কারণ হচ্ছে যে মেক ইন ইন্ডিয়া ফর গ্লোবাল সলিউশন, এই যে ব্যাপারটা উইথ মানে ইন্ডিয়ান ইনোভেশন, এই জায়গাটাতে এবং ইন্ডিয়ানদের যে ইনোভেটিভ মাইন্ড আছে, কম খরচে ম্যানুফ্যাকচারিং করাটা সম্ভব, এবং এখনকার ইকোসিস্টেম যথেষ্ট সাপোর্টিভ, তাতে অ্যাজ সাচ কিন্তু এটা ভীষণ একটা পজিটিভ এবং গ্লুমি পিকচার। এবং ইনভেস্টাররাও কিন্তু এই আমাদের আইআইটিতে বিভিন্ন হ্যাকাথন ইত্যাদি হয়, আমি অনেক ইনভেস্টারের সাথে কথা বলি, আমার নিজেরও স্টার্ট আপে যথেষ্ট ইন্টারেস্ট আছে। আমার মানে একটা দুটো স্টার্ট আপে আমি যথেষ্ট মন দিয়ে সময় দিতাম। ডাইরেক্টর হওয়ার পরে আমি আর ওইগুলো ডাইরেক্টর পদটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি অ্যাডভাইস করি। আমার ছাত্ররা তারা বিভিন্ন স্টার্ট আপে আছে, ওরা বিভিন্ন বিষয়ে আমার থেকে পরামর্শ নেয়। প্লাস আইআইটির যে স্টার্ট আপ ইকোসিস্টেমটা, আইআইটিতে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এই বিভাগটাই আমি এসে প্রথম তৈরি করি, তার মানে ডিন ইত্যাদি করা। তো এই বিষয়ে আমার ইন্টারেস্টও আছে, এবং আমার একটা সম্যক ধারণা আছে, বাস্তব ধারণা আছে। ইনভেস্টাররা কিন্তু প্রচণ্ড উৎসাহী, ছেলে মেয়েদের মধ্যে উৎসাহী আছে। কিন্তু আপনি মজার কথা শুনবেন, এআইসিটির যিনি আগে চেয়ারম্যান ছিলেন প্রফেসর সীতারাম, যিনি সদ্য ওনার টার্মটা শেষ হয়েছে, একজন নতুন চেয়ারম্যান এসছেন, উনি আমার মাস্টারমশাই ছিলেন আইআইএসসি ব্যাঙ্গালোরে। তো ওনার সাথে আমার ব্যক্তিগত নানা রকম কিছু কথা হয়। তো উনি আমাকে একবার বললেন যে তুমি জানো আমরা তো এত আইআইটি আইআইএসসি এসব করি, গ্ল্যামারাস ইনস্টিটিউট, দেশের মধ্যে টেকনোলজি ড্রিভেন যে স্টার্ট আপগুলো আছে তার 70%ই কিন্তু এই সাধারণ এআইসিটি কলেজগুলো, এরা আইআইটি বা আইআইএসসি নয়। এটাকে কি আপনি ইন্টারপ্রিট করবেন যে আইআইটি আইআইএসসি লোকের প্রতিভাই নেই? তা নয়, ওরা তো দামি দামি ভালো ভালো চাকরি পাচ্ছে, সুতরাং ওরা এটা ভাবছেই না। আর এরা অত ভালো চাকরি পাচ্ছে না, অথচ ওর মধ্যে প্রতিভা আছে, ও দেখছে এটাই আমার নিজেকে মেলে ধরার উপায়, সেই জায়গা থেকেই ও আসছে ওই জায়গায়। এক্স্যাক্টলি। সুতরাং আমরা যদি এই জিনিসটাকে হোলিস্টিক্যালি দেখি, সমস্যাটা কিন্তু মাইন্ডসেটের, সমস্যাটা কিন্তু ইনভেস্টমেন্টের না। একটা প্রশ্ন আপনাকে করতাম, মানে আমাদের তো জেন জি প্রচুর দর্শক রয়েছে, এখন জেন আলফাও চলে এসছে, তাদেরও মাধ্যমিক এইচএস চলে আসছে সামনে। বহু ছেলেমেয়ের স্বপ্ন আইআইটিতে চান্স পাওয়া। আইআইটিতে পৌঁছবে কি করে, মানে পড়াশোনার সময় কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে ভাবতে হবে? আমি যেটা প্রথম কথা বলবো, যে এখন আমরা আইআইটিতে পৌঁছানোর জন্য এমন ধরনের কিছু মেকানিজম তৈরি করছি যার জন্য সে জেই মেন্স এবং জেই অ্যাডভান্স ছাড়াও আইআইটিতে পৌঁছতে পারে। যেমন আমরা 4 বছরের বিএস প্রোগ্রাম, এবং সেইগুলো কি কি ধরনের আমরা চিন্তা ভাবনা করছি আমি 2-1টা বলি। ইকোনমিক্স অ্যান্ড ফিনটেক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে জীবিকা নির্ভর। তারপরে হচ্ছে এআই এবং ডেটা সায়েন্স, আমরা বাংলা মিডিয়ামে আনছি 4 বছরের বিএস। এটা একটা উদ্দেশ্য আছে। আমরা বাংলা মিডিয়ামে অর্থ কিন্তু এই নয় যে এমন কঠিন কঠিন বাংলায় ওটা এআই পড়ানো হবে, সেরকম নয়। এই যে আমরা কথা বললাম, এটা আমরা কি বললাম, এটাকে সোজা কথায় বলি বাংরেজি। এটা বাংলাও না ইংরেজিও না, যে আমরা কথাটা বাংলায় বলছি, ইংরেজি টার্ম যেটা আমরা ওভাবে মুখে আসছে বলে দিচ্ছি। ঠিক সেই রকমভাবে আমরা তাদেরকে এআই শেখাবো, তার সাথে সাথে কমিউনিকেশন ইংলিশও শেখাবো, যাতে তারা তাদের নিজেদেরকে প্রফেশনের জন্য তৈরি করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। তো এই ধরনের যে কোর্সগুলো এরকম আমরা আরও বেশি করে আনছি আইআইটির আউটরিচ উইংয়ের মাধ্যমে। আউটরিচ কোর্স নেটওয়ার্ক বলে এগুলো আমরা খুব রিসেন্টলি নানা রকম পদ্ধতি চালু করেছি। সেটা হয়তো এই বাচ্চা ছেলে মেয়েদের এত সংক্ষেপে আমি এতটা
বলতে পারবো না, কিন্তু একটা আশ্বাস আমি দিতে পারি যে ওরা যেন এটুকু মনে রাখে যে যেই মানেই জীবন, আর যেই না হলে জীবন শেষ, এটা কিন্তু নয়। আইআইটি কিন্তু ওদের জন্য আছে, যেইতে ওরা ভালো করুক কি না করুক, যদি ওদের মধ্যে শেখার ইচ্ছা এবং প্রতিভা থাকে। আমি লাস্ট এই প্রশ্নটাই আসবো যে স্যার কেন মানে আমরা গুগলের সিইওকে তৈরি করতে পারি কিন্তু গুগলকে তৈরি করতে পারি না, যেখানে চায়না টেকনোলজিতে একই জনসংখ্যা নিয়ে এতটা প্রোগ্রেস করে গেছে, আমরা পারছি না, অথচ আমাদের কাছে ট্যালেন্ট আছে এবং প্রেস্টিজিয়াস, ওয়ার্ল্ডের মধ্যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটগুলোর মধ্যে বহু ইনস্টিটিউট রয়েছে, আমরা কোথায় পিছিয়ে যাচ্ছি? এটা ওই ধরুন ইনোভেশনের যে কালচার, আজকে যদি আপনি চিন্তা করেন গুগল কি করে শুরু হয়েছিল, হুম। বা আপনি সিলিকন ভ্যালির বহু কোম্পানি, ধরুন একজন স্ট্যানফোর্ড, ইউসি বার্কলে এসব জায়গাতে পড়াশোনা করছে, পিএইচডি করছে, তার একটা ভাবনা থাকে যে ওইটাকে নিয়ে সে কি করে একটা স্টার্ট আপ দিয়ে এগোতে পারে। এরকম যেটা হচ্ছে তার মধ্যে ধরুন 10টার মধ্যে হয়তো 2টো খুব ভালো জায়গায় পৌঁছচ্ছে, বাকি 8টা কিন্তু তারা সেভাবে সফল হচ্ছে না। কিন্তু এটাই এই ক্ষেত্রে দস্তুর, এরকম নয় যে এটাতেই অ্যাসিওরিটিটা আছে। এটা ঠিক আপনি আপনার ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করা ভার্সেস মার্কেট রিস্ক ড্রিভেন ইনভেস্টমেন্টের যে ডিফারেন্সটা, সেটা থাকবেই থাকবে। তো আমরা তো ভারতবর্ষে ওই জন্য ফিক্সড ডিপোজিটে আপনি আমাকে যদি বলেন স্যার আপনি যা টাকা পয়সা পান কি করেন, আমি ভাই মাস্টার মানুষ, আমি ফিক্সড ডিপোজিটেই যতটা পারি রেখে, যে না আমি ওসব বুঝি না, কি মার্কেটে কোথায় স্টক মার্কেটে বাড়ছে কমছে, ভাই আমাকে আমার মতো পড়াশোনা করতে দাও, আমি যেন রিটায়ার করে কিছুটা খেতে পারি। এই মানসিকতাটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যেও ইন আ ডিফারেন্ট ওয়ে আছে। তো এইটাকে যদি আমরা কাটাতে পারি, আমরা গুগলও তৈরি করব, তার সিইওকেও তৈরি করব, দুটোকেই তৈরি করব, শুধু সিইও না। থ্যাংক ইউ স্যার। এবার আপনাকে ছুটি দিতেই হবে, তবে স্যার আবার দেখা হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ এতটা টাইম ঠিক দেওয়ার আছে, জন্য। নমস্কার। থ্যাংক ইউ।